ক্ষমতায় বসে এই দেশের অতি গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে বিএনপি যে এইভাবে ফেল মারবে সেইটা আমি কখনোই ভাবি নাই। অন্তর্বর্তী সরকারের সময়ে কয়েকটা ভিডিওতে আশঙ্কা প্রকাশ করেছিলাম যে বিএনপি হয়তো তার তৃণমূলের নেতাকর্মীদের বেপরোয়া আচরণকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হবে এবং দেশের বিশৃঙ্খল পরিস্থিতি থামাতে পারবে না, এবং এখন কিন্তু সেটাই হচ্ছে। চাঁদা সংক্রান্ত ইস্যুতে যুবদল এবং ছাত্রদলের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। ফ্যামিলি কার্ডের কাজ না পেয়ে বিএনপি অফিসে তালা ঝুলিয়ে দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। আবার ওইদিকে সরকারের সমালোচনা করায় কিংবা প্রধানমন্ত্রী তারেক রহমানের নামের সমালোচনা করায় দলীয় নেতাকর্মীদের দ্বারা মারধরের ঘটনাও কিন্তু একাধিক জায়গায় ঘটেছে। দেখেন, ফেব্রুয়ারি নির্বাচনের আগে আগে জামাত ইসলাম একটা ন্যারেটিভ মাঠে ছড়িয়েছিল যে আগের সব দলকে যেহেতু দেখা শেষ, তাই এবার তাদেরকে ক্ষমতায় বসিয়ে দেখা হোক। কিন্তু এর বিপরীতে বিএনপির পক্ষ থেকে প্রচারণা চালানো হয় যে জামাত ক্ষমতায় গিয়ে দেশ চালাতে পারবে না, তাদের দেশ চালানোর অভিজ্ঞতা নাই এবং বিভিন্ন মন্ত্রণালয় চালানোর জন্য এক্সপার্ট লোক নাই। এবং এই ন্যারেটিভটা ব্যাপকভাবে কাজ করেছিল। জামাতের প্রার্থী সব মোটামুটি দাড়ি টুপিওয়ালা, ওয়াজ করে, কিছু আছে উল্টাপাল্টা কথাবার্তাও বলে। মানুষ আসলেই শেষ পর্যন্ত তাদেরকে নিয়ে ভেবেছিল যে জামাতকে সে কেন ভোট দেবে, যদি জামাত দেশ চালাতে ব্যর্থ হয় তাহলে তো আরো বড় বিপদ। আর এই দেশ চালানোর ক্ষমতার কথা চিন্তা করেই পূর্ব অভিজ্ঞতা থাকা বিএনপির উপর আস্থা রেখেছিল দেশের জনগণ। কিন্তু সেই বিএনপিও এখন দেশ চালাতে পারছে না। 2006 সালে সর্বশেষ ক্ষমতায় থাকা বিএনপি দীর্ঘদিন ক্ষমতার বাইরে ছিল। এই সময়ের মধ্যে পৃথিবী এগিয়েছে, প্রযুক্তি এসেছে, মানুষের চিন্তার পরিবর্তন হয়েছে, কিন্তু বিএনপির অধিকাংশ নেতাদের চিন্তা ভাবনা সেই পুরনো জায়গাতেই আটকে আছে। দেখেন, ক্ষমতা পাওয়ার চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে ক্ষমতা চালাতে পারা এবং সেই ক্ষমতার প্রতি মানুষের আস্থা অর্জন করতে পারা। কিন্তু বিএনপি এই আসল গুরুত্বপূর্ণ দিকটাতেই মনোযোগ দিতে ব্যর্থ হচ্ছে। তাদের মাথায় সম্ভবত ক্ষমতায় যাওয়ার ব্যাপারটাই ছিল, কিন্তু ক্ষমতায় যাওয়ার পর কি কি সংকট আসতে পারে, সেগুলো কিভাবে হ্যান্ডেল করা হবে, এসব ব্যাপার তাদের মাথায় ছিল না। কিন্তু সত্যি কথা বলতে 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে পরিস্থিতি এমনই ছিল যে ক্ষমতা বিএনপির কাছে এমনিতেই আসতো। বিএনপির উচিত ছিল তখনই এই হোমওয়ার্কটা করে ফেলা যে ক্ষমতায় যাওয়ার পর কিভাবে কি করব, কিভাবে সংকটগুলো সামাল দেব। কিন্তু এই মুহূর্তে দেশের বিদ্যমান নানান সংকট এবং সেগুলো মোকাবেলায় বিএনপি সরকারের যে কার্যক্রম, তাতে বোঝা যাচ্ছে যে সম্ভাব্য সংকট নিয়ে বিএনপির কোনো হোম স্টাডি ছিল না। পুরনো মডেলে পপুলিস্ট কথাবার্তা বলে এবং বিরোধী এবং পতিত শক্তির উপর দোষ চাপিয়ে দিয়ে তারা রেহাই পেতে যাচ্ছে। কিন্তু এই যুগে এইটা চলার কথা না। লোডশেডিং নিয়ে সমালোচনা করলে বলা হচ্ছে যে আগে কি কখনো লোডশেডিং হয় নাই, তখন সমালোচনা কোথায় ছিল? মানে ভ্যালিড সমালোচনাকেও রাজনৈতিকভাবে মোকাবেলা করার চেষ্টা করা হচ্ছে। দেখেন, 2024 সালের ম্যাসিভ একটা গণ আন্দোলন এবং দেশের ক্ষয়ক্ষতির পর দেশের ক্ষমতায় বসেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার কয়েকজন উপদেষ্টা। অল্প মানুষের সরকার ছিল সেটা। একদিকে ছিল বিশাল ঋণের চাপ, উচ্চ মূল্যস্ফীতি, তলানিতে থাকা রিজার্ভ এবং ভঙ্গুর ব্যাংকিং খাত। অন্যদিকে প্রশাসন, বিভিন্ন বাহিনী এবং রাজনৈতিক দল, কোনো কিছুর উপরেই সেই সরকারের নিয়ন্ত্রণ ছিল না। পান থেকে চুন খসলেই দেশে আন্দোলন লেগে যেত। পতিত শক্তি, সরকারের বাইরে থাকা রাজনৈতিক দল সবাই সকাল বিকেল আন্দোলন করত, রাস্তা বন্ধ করে রাখতো। সুকৌশলে চারদিকে আওয়াজ ওঠানো হলো যে দেশটা ইউনূস আসলে বিক্রি করে দিচ্ছে। দেশের অবস্থা দিন দিন ভয়াবহ হয়ে যাচ্ছে, মব থামছে না, মানুষ বিচার পাচ্ছে না। কিন্তু এত অভিযোগের পরেও, নানান মহল থেকে এত অসহযোগিতার পরেও মোহাম্মদ ইউনূসের সময় কিন্তু দেশে এত তীব্র লোডশেডিং ছিল না। গ্যাসের অভাবে রান্না করা মানুষের বন্ধ হয় নাই, দ্রব্যমূল্য আকাশ ছুঁয়ে দেখে না, এমনকি রমজান মাসে মানুষের হাতের নাগালের মধ্যেই সেইটা ছিল। ব্যাংকের রিজার্ভ $19 বিলিয়ন থেকে বেড়ে $33 বিলিয়ন পৌঁছে গিয়েছিল। কার্যকর উদ্যোগে দেশের রেমিটেন্স প্রবাহটাও তখন বেড়েছিল। সকাল সন্ধ্যা ইউনূসকে মববাজ এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে ব্যর্থ বলার পরেও লাস্ট কয়েকদিনের মতো জায়গায় জায়গায় বোমাও ফাটে নাই। তবে সমস্যা ছিল, ইউনূসেরও ব্যর্থতা ছিল অনেক, সেটা আমি অস্বীকার করছি না। আর এই ব্যর্থতাগুলোর জন্য যারা কথায় কথায় বলতেন যে নির্বাচিত সরকার আসলে সবকিছু ঠিক হয়ে যাবে, মব কমে যাবে, অর্থনীতি হু করে সামনে আগাবে, আপনারা এখন কোথায়? সব ঠিক হয় না কেন? দেখেন, এই কথাগুলোর মানে কিন্তু এই না যে আমি নির্বাচিত সরকারের পক্ষে না। নির্বাচনের জন্য কথাবার্তা আমরাও বলেছি। অনির্বাচিত সরকার কখনোই একটা লম্বা সময় থাকা উচিত না। কিন্তু নির্বাচিত সরকার যখন অনির্বাচিত সরকারের চাইতেও বাজে পারফর্ম করে, তখন প্রশ্নগুলো অটোমেটিক্যালি তৈরি হয়ে যায়। আর আপনারা যারা ইউনূসের আমলের পান থেকে চুন খসলে বিগড়ায় উঠতেন, এখন আপনাদের নির্বাচিত সরকারের ব্যর্থতায় আপনাদের চোখ অন্ধ থাকছে কেন? একটা সরকারকে সমর্থন করা মানে তো
এই না যে সেই সরকার কোনো ভুল করলে সেইটাকে মেনে নিতে হবে, সেইটা দেখেও না দেখার ভান করতে হবে, সেই ভুলের পাল্টা যুক্তি বের করতে হবে। আপনার সরকারের সমালোচনা আপনাকেই সবার আগে করা উচিত, কারণ লং টার্মে সরকার টিকে থাকলে আপনারই লাভ, আর সেটা সম্ভব হবে সরকারের ভুল করা কমে গেলে। যাই হোক, সাম্প্রতিক সময়ের চলমান তীব্র লোডশেডিং এবং সরকারের আরো কিছু ভুল পদক্ষেপ নিয়ে চলুন একটু কথাবার্তা বলি। তো দেখেন, গত 9 আগস্ট রাতের হিসাব বলছে ওই দিন দেশে বিদ্যুতের চাহিদা ছিল 16,935 মেগাওয়াট, আর সেই দিন বিদ্যুতের উৎপাদন হয়েছে 14,213 মেগাওয়াট, মানে ঘাটতি ছিল 2,722 মেগাওয়াট। আর কয়েকদিন আগে এই ঘাটতিটার রেকর্ড ছাড়িয়ে পৌঁছে গিয়েছিল 3,700 মেগাওয়াটে, যেটা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ ছিল। আর একটা বিষয় হয়তো আপনারা জানেন যে বিদ্যুৎ কিন্তু এমন কোনো পণ্য না যেটা উৎপাদন করে আপনি জমিয়ে রাখতে পারবেন। উৎপাদিত বিদ্যুৎ সাথে সাথেই ব্যবহার করে ফেলতে হয়। এই জন্য যে কোনো দেশই তার চাহিদার তুলনায় অনেক বেশি পরিমাণে উৎপাদন সক্ষমতা অর্জন করে রাখে। মানে দেশে গ্যাস, তেল, কয়লা বা সকল জ্বালানি দিয়ে যাতে বিদ্যুৎ উৎপাদন করা যায় সেই সক্ষমতা অর্জন করে রাখে। যখন যেই জ্বালানি অ্যাভেলেবল থাকে তখন সেইটা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। আর এই মুহূর্তে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রায় 32,000 মেগাওয়াটের বেশি, আর সেখানে আমাদের চাহিদা সর্বোচ্চ 17,000 মেগাওয়াট। মানে উৎপাদন সক্ষমতা থাকা সত্ত্বেও আমাদের চাহিদা মেটানো যাচ্ছে না। কারণ কি? কারণ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে কিন্তু সেই কেন্দ্রের জ্বালানি নাই। বিএনপি সরকারকে এই জ্বালানিটা জোগাড় করতে হতো, কিন্তু সেটা ম্যানেজ করতেই হিমশিম খাচ্ছে সরকার। কিছু ক্ষেত্রে জ্বালানি থাকলেও তার সুষ্ঠু ব্যবস্থাপনা করতে পারতেছে না এই সরকার। তো দেখেন, এই মুহূর্তে যে দেশে ব্যাপক পরিমাণে লোডশেডিং হচ্ছে, গ্রামে গ্রামে একেবারে অন্ধকার অবস্থা হয়ে গেছে, এর পেছনের দৃশ্যমান কারণগুলো কি সেটা চলুন একটু আমরা দেখার চেষ্টা করি। প্রথমত, গ্যাসের সংকট। আমাদের বিদ্যুৎ কেন্দ্রগুলোর অন্যতম প্রধান জ্বালানি হচ্ছে গ্যাস। বিদ্যুৎ কেন্দ্রগুলোর দৈনিক গ্যাস চাহিদা 252 কোটি ঘনফুট। কেন্দ্রগুলো ন্যূনতম সচল রাখতেই লাগে 100 থেকে 110 কোটি ঘনফুট, কিন্তু এই মুহূর্তে পাওয়া যাচ্ছে মাত্র 70 কোটি ঘনফুট, মানে চাহিদার 1/3 কম। ফলে গ্যাস ভিত্তিক উৎপাদন যেখানে 5,000 মেগাওয়াটের বেশি ছিল, সেটা কমতে কমতে চলে এসেছে 3,500 মেগাওয়াটে। প্রশ্ন হচ্ছে, গ্যাসের এই সংকট কেন মোকাবেলা করা যাচ্ছে না? এই মুহূর্তে দেশের রিজার্ভও ভালো অবস্থানে আছে, দেশের রেমিটেন্স প্রবাহটাও কিন্তু স্বাভাবিকের চাইতে বেশি। মধ্যপ্রাচ্য সংকট পুরো পৃথিবীতে জ্বালানি সরবরাহে যে একটা ব্যাঘাত ঘটাইছিল, সেইটাও এখন অনেকটাই কমে গেছে। সো এসবের পরেও যদি গ্যাস সংকটের সমাধান না হয়, তাহলে সেটা সরকারের ব্যর্থতা ছাড়া আর কি বলা যায়। ইউনূসের সময়ও কিন্তু এরকম নানান ধরনের সংকট ছিল, তবে সেইটা শক্ত হাতে সামাল দিয়েছিল তৎকালীন জ্বালানি উপদেষ্টা। জনগণকে সেই সংকটটা তিনি বুঝতেই দেন নাই, কিন্তু এখন সেই সংকটটা জনগণ হারে হারে টের পাচ্ছে। দ্বিতীয়ত, এলএনজি দুর্ঘটনা। 21 জুলাই মহেশখালীতে এক্সিলারেট এনার্জির ভাসমান টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়, আর রাতারাতি 60 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। আংশিক মেরামতে 25 কোটি ঘনফুট সরবরাহ ফিরলেও পূর্ণ সক্ষমতায় সেটা এখনো আসে নাই। দেখেন, এই এলএনজির সরবরাহ কিন্তু সাধারণ কোনো বিষয় না, বাংলাদেশের লাইফলাইন বলা যেতে পারে। কারণ ওইখান থেকে ওই সরবরাহটা আসতেই সেটা বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রে গিয়ে বিদ্যুৎ উৎপাদিত হবে এবং সেইটা ঘরে ঘরে লাইট জ্বালাবে। কিন্তু এত গুরুত্বপূর্ণ একটা জিনিস কেন এতদিনেও স্বাভাবিক হচ্ছে না, এইটাই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন। তবে যাই হোক, এইটা আসলে এমন একটা সমস্যা যেটার জন্য এই সরকারকে আসলে পুরোপুরি দায়ী করা যায় না, বরং এইটার দোষ দেওয়া যায় আগের সরকারকে, যারা একটা লম্বা সময় ক্ষমতায় ছিল। একটু খেয়াল করে দেখেন, যে টার্মিনালটা নষ্ট হয়েছে বা আঘাতপ্রাপ্ত হয়েছে সেটা কিন্তু ভাসমান অবস্থায় আছে। মানে গ্যাস নিয়ে অনেক বড় বড় জাহাজ আসে, কিন্তু সেগুলো আমাদের উপকূলে ভিড়তে পারে না, কারণ উপকূলে সেই রকম অবকাঠামো নাই। মানে এতদিনেও আমাদের মূল গ্যাসের লাইনের জন্য ভাসমান টার্মিনালের উপর ডিপেন্ড করতে হয়, আর ভাসমান টার্মিনাল উত্তাল সমুদ্রে দুর্ঘটনার মুখে পড়তেই পারে। মানে আমাদের ঠিকঠাক টার্মিনাল থাকলে, এমন কিছু বন্দর থাকলে যেখানে বড় মাদার ভেসেলগুলো ভিড়তে পারে, তবে এই হঠাৎ গ্যাসের সংকটে কিন্তু আমরা হয়তো বা পড়তাম না। এইটাও এই মুহূর্তের সংকটের পেছনে একটা বড় কারণ। 3 নম্বর কারণটা হচ্ছে কয়লার সংকট। আমাদের বড় বড় বিদ্যুৎ কেন্দ্রগুলো মূলত কিন্তু কয়লা নির্ভর, এই জন্য আমাদেরকে কয়লা আমদানি করতে হয়। যদিও আমাদের নিজস্ব বিশাল কয়লা ক্ষেত্র আছে, যেটা হচ্ছে জয়পুরহাটের জামালগঞ্জে, কিন্তু সেই কয়লা কিন্তু উত্তোলনের উদ্যোগ বাংলাদেশে কখনোই নেওয়া হয় নাই। আর যেসব কয়লা আমরা বিদেশ থেকে সমুদ্রপথে আমদানি করি, গত কয়েকদিনে বৈরী আবহাওয়ায় জাহাজ থেকে সেই আমদানি করা কয়লাগুলো খালাস করা যায় নাই। মূলত মাদার ভেসেলে করে, মানে বিশাল বড় জাহাজে করে এই কয়লাগুলো আনা হয়, আর সেই জাহাজগুলো আবার আমাদের বন্দরে
ভিড়তে পারে না, কারণ আমাদের বন্দরের সেই সক্ষমতা নাই। তাই এগুলো সমুদ্রেই ভেসে থাকে, সেখান থেকে ছোট ছোট জাহাজে করে মাল আনলোড করে তারপর সেগুলো বন্দরে আনতে হয়। কিন্তু বৈরী আবহাওয়ায় এই কয়লা আনলোডের কাজটা আটকে যাওয়ায় পটুয়াখালীর কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সক্ষমতা যেটা ছিল 1200 মেগাওয়াট সেটা কমে অর্ধেকে নেমে এসেছে। এছাড়াও বড়পুকুরিয়ার বিদ্যুৎ কেন্দ্রের 3টির মধ্যে 2টা ইউনিট এখন বন্ধ রয়েছে। ফলে মোট প্রায় 8000 মেগাওয়াট কয়লা ভিত্তিক সক্ষমতার জায়গায় এই মুহূর্তে উৎপাদন মিলছে মাত্র 5000 মেগাওয়াটের মতো। তার মানে এতক্ষণ আমরা পুরোপুরি জ্বালানির যে একটা সংকট, এই সংকটটা নিয়ে কিন্তু কথাবার্তা বললাম এবং এই সংকটটা আমাদের বিদ্যুতের সংকট তৈরি করে দিয়েছে। এবার আমাদের বিদ্যুৎ কিন্তু শুধুমাত্র নিজেদের উৎপাদন কেন্দ্র থেকেই আসতো না, আমরা বিদ্যুৎ কি করতাম, আমদানিও করতাম বিভিন্ন মাধ্যমে। তার ভিতরে একটা ছিল ভারতের আদানির কাছ থেকে বিদ্যুৎ নিয়ে আসা, আর এই মুহূর্তে 4 নম্বর কারণটা হচ্ছে আদানির বিদ্যুতের সরবরাহ কমে যাওয়া। তো এই ব্যাপারটা আমি একটু ভিন্নভাবে ব্যাখ্যা করতে চাই। দেখেন, যেখানে আমি জানি যে আমার পর্যাপ্ত জ্বালানি নেই, সেখানে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা বাড়িয়ে একের পর এক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে আসলে আমার কি লাভ? সাধারণভাবে একটা দেশ তখনই বড় আকারে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে যখন সেই কেন্দ্রগুলো চালানোর জন্য প্রয়োজনীয় জ্বালানির সরবরাহ নিশ্চিত থাকে। কিন্তু বাংলাদেশে জ্বালানির দীর্ঘমেয়াদী নিশ্চয়তা তৈরি না করেই একের পর এক বিদ্যুৎ কেন্দ্রগুলো নির্মাণ করা হয়েছিল। ফলে সক্ষমতা বাড়লেও সংকট কিন্তু পুরোপুরি আমাদের কাটে নাই, বরং ঘাটতি সামাল দিতে আমাদের নির্ভর করতে হয়েছে মূলত বেসরকারি কুইক রেন্টাল কেন্দ্রের উপর। আবার ভারতের আদানি পাওয়ারের সঙ্গেও দীর্ঘমেয়াদে বিদ্যুৎ আমদানির চুক্তি করতে হয়েছিল। ভারতের গড্ডার প্রায় 1600 মেগাওয়াট কেন্দ্র থেকে বাংলাদেশ প্রায় 1495 মেগাওয়াট নেট বিদ্যুৎ সরবরাহের চুক্তি করেছিল। অর্থাৎ একদিকে আমরা বিপুল অর্থ খরচ করে বিদ্যুৎ উৎপাদনের অবকাঠামো তৈরি করেছি, অন্যদিকে সেই অবকাঠামো চালানোর জন্য পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত করতে পারি নাই। ফলে সংকটের সময় আবারও বাইরে থেকে বিদ্যুৎ আমাদেরকে কিনতে হয়েছে। আমার প্রশ্নটা এইখানেই, এই অতিরিক্ত ব্যয়ের একটা অংশ যদি দীর্ঘমেয়াদে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা, গ্যাস অনুসন্ধান কিংবা বিকল্প জ্বালানি ব্যবস্থার উন্নয়নে ব্যয় করা হতো, তাহলে কি আমরা আজকের মতো এতটা সংকটে পড়তাম? এর উপর এখন আবার নতুন করে চাপ তৈরি হয়েছে আদানি থেকে বিদ্যুৎ সরবরাহ কমে যাওয়ায়। সাম্প্রতিক সময়ে গড্ডা কেন্দ্রের একটি ইউনিটের রক্ষণাবেক্ষণ এবং অন্য ইউনিটে কারিগরি সমস্যার কারণে সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটেছে। কিছু কিছু তথ্য বলতেছে ঝাড়খণ্ডে বন্যার ফলে মূলত আদানির এই বিদ্যুৎ আসার ক্ষেত্রে বড় ধরনের একটা ব্যাঘাত তৈরি হয়েছে। অর্থাৎ যেই বিদ্যুতের উপর আমরা সংকটের সময় নির্ভর করছি, সেইখানেও যদি সরবরাহ কমে যায় তাহলে জাতীয় গ্রিডের উপর তো চাপ পড়বেই। আর এইটাই দেখিয়ে দেয় শুধু বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা বাড়ালেই হবে না, সেই কেন্দ্র চালানোর জ্বালানি, নির্ভরযোগ্য সরবরাহ ব্যবস্থা এবং দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তাও এর সাথে সাথে নিশ্চিত করতে হবে। তার মানে একদিকে সমুদ্রে দুর্ঘটনা এবং বৈরী আবহাওয়ায় গ্যাস এবং কয়লা খালাস করা যাচ্ছে না, আবার বন্যার কারণে ভারত থেকেও বিদ্যুৎ কম আসছে। আর এই সবকিছু মিলিয়ে এই মুহূর্তে বাংলাদেশের সংকটটা অনেক বেশি বড় হয়ে গেছে। কিন্তু সমস্যা হচ্ছে এই সংকটগুলো মোকাবেলা এবং সামনের দিনে যাতে এমন কোনো সংকট আর না আসে, সেইটা নিয়ে সরকারের কোনো স্পষ্ট বার্তা কিংবা পরিকল্পনা দেখা যাচ্ছে না। বিরোধী দল থেকে দাবি করা হচ্ছে সরকার ইচ্ছা করেই সংকট সমাধান করছে না, যাতে প্রমাণ হয়ে যায় যে সরকারি প্রতিষ্ঠান ব্যর্থ। আর সরকারি প্রতিষ্ঠানকে ব্যর্থ প্রমাণ করতে পারলে খুব সহজেই জ্বালানি এবং বিদ্যুৎ খাতটাকেও বেসরকারি হাতে তুলে দেওয়া যাবে। কারণ সম্প্রতি দেশের অন্যতম শীর্ষ শিল্প গ্রুপ বসুন্ধরা সরকারের কাছে আবেদন করেছে যে তারা বিদেশ থেকে পরিশোধিত তেল আমদানি করার অনুমতি চায়। আর এই আবেদনের পর সরকারের পক্ষ থেকে এইটা নিয়ে এখনো যাচাই বাছাই চলছে। তাই বিরোধী পক্ষের দাবি সম্ভবত এইটা বেসরকারি হাতে তুলে দেওয়ার জন্যই সরকারি প্রতিষ্ঠানগুলোকে কিছুটা অকেজো আকারে উপস্থাপন করা হচ্ছে, যাতে এইটার মাধ্যমে সহজে এটাকে বেসরকারি খাতে দেওয়া যায়। কিন্তু বিরোধী পক্ষ থেকে এটাও বলা হচ্ছে যে জ্বালানি এবং বিদ্যুতের মধ্যে অতি গুরুত্বপূর্ণ বিষয় যদি আমরা বেসরকারি খাতের হাতে তুলে দেই, তবে সেইটা জনগণের জন্য আরো বড় বিপদ বয়ে নিয়ে আসবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, যেখানে রিজার্ভের টাকা আছে, পর্যাপ্ত অবকাঠামো আছে, এরপরও জ্বালানি এবং বিদ্যুৎ নিয়ে সরকার পজিটিভ কিছু কেন করে উঠতে পারতেছে না? এইটা কি ইচ্ছাকৃত নাকি আসলেই সংকট? যাই হোক, এই ব্যাপারটা নিয়ে আপনারা একটু কমেন্টে উত্তর দিতে থাকেন, আমরা অন্য কয়েকটা বিষয় নিয়ে কথাবার্তা বলি। যেমন সাম্প্রতিক সময়ে সরকার কিন্তু আরো কয়েকটা ইস্যুর কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। যেমন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এনটিআরসি এর সুপারিশ বাতিল করে লিখিত ডকুমেন্ট কিন্তু বেরিয়েছিল এবং সেখানে বলা হয়েছিল যে বেসরকারি স্কুল কলেজগুলোতে এখন থেকে শিক্ষক নিয়োগ দেবে ওই স্কুল কলেজের ম্যানেজিং কমিটি, যেটার ফলে
অনেক দুর্নীতির একটা সম্ভাবনা তৈরি হয়ে যায় এবং মেধাবীরা সেখান থেকে একটা বাদ পড়ার সম্ভাবনায় পড়ে যায়, যেই কারণে দেশব্যাপী ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। আর এই প্রবল সমালোচনার মুখে শিক্ষামন্ত্রী এইটাকে বলেছে একটা গুজব, কিন্তু সত্যিকার অর্থে সেই তথ্য কিন্তু অফিসিয়ালি বেরিয়েছিল। আর এইটাই প্রমাণ করে যে সরকারের নানান মহলে এমন সব মানুষ বসে আছে যারা রাষ্ট্রের প্রকৃত সংস্কার চায় না, তারা রাষ্ট্রটাকে আগের চাইতে আরো খারাপ করতে চায়। কারণ কিছু কিছু একেবারে প্রমাণিত বিষয় বা দিনের আলোর মতো সত্য যে বিষয়গুলো আছে, যেখানে বোঝা যাচ্ছে যেখানে দুর্নীতি হবে, সেই ব্যাপারগুলো আবার ফিরিয়ে আনার জন্য একটা পাইতারি লক্ষ্য করা যাচ্ছে এখানে। আবার এর সাথে আরো কিছু ঘটনা সরকারি দলের পক্ষ থেকে দেখা যাচ্ছে, যেমন এলাকা পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণের ইস্যু নিয়ে ছাত্রদল এবং বিএনপির মানুষজনের মধ্যে উচ্ছৃঙ্খল আচরণ এবং কার্যক্রম লক্ষ্য করা যাচ্ছে, যেটাও ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। নাটোরে ফ্যামিলি কার্ডের কাজ পাওয়ার ইস্যু নিয়ে ছাত্রদল এবং বিএনপি পন্থীরা কিন্তু ইউএনওর অফিস ঘেরাও করে রেখেছে। ছাত্রদল কাজ না পাওয়ায় তারা বিএনপির অফিসে তালা দিয়েছে। জামালপুরে এই একই ধরনের কাজ না পেয়ে দুইজন ছাত্রদলের নেতা পদত্যাগও করেছে। মানে একদিকে দেশে জ্বালানি সংকট এবং লোডশেডিং, আর অন্যদিকে দলের তৃণমূল নেতাকর্মীদের বেপরোয়া আচরণ, সব মিলিয়ে দেশের এই মুহূর্তের অবস্থা আসলে বেশ ভয়াবহ। এখন এই পরিস্থিতির সামাল দিয়ে কিভাবে সরকারি দল বিএনপি জনগণের ভিতরে স্বস্তি নিয়ে আসে, সেটাই কিন্তু দেখার বিষয়।